আজকের মুভিটি এমন এক দানবকে নিয়ে যার জন্ম হয় পৃথিবীকে ধ্বংস করার উদ্দেশ্যে, কিন্তু কিভাবে একটি বাবার ভালোবাসা তাকে সম্পূর্ণ বদলে দেয় এবং পৃথিবীকে এক ভয়ানক ধ্বংসের হাত থেকে রক্ষা করে, সেটাই দেখতে চলেছেন আজকের এই গল্পে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2004 সালে মুক্তিপ্রাপ্ত মুভি হেলবয়। মুভির শুরুতে একটি লেখা থেকে আমরা জানতে পারি মহাকাশে সবথেকে শীতলতম স্থানে অগ্রু জাহাজ নামে এক দানব অনেক সময় ধরে ক্রিস্টাল কারাগারে বন্দী হয়ে রয়েছে। সে সবসময়ই চায় পৃথিবীকে ধ্বংস করে দিতে। এরপর দৃশ্য পরিবর্তিত হয়ে যায় 1944 সালে 9 অক্টোবর, যখন পুরো বিশ্বে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। এটা ওই সময় ছিল যখন জার্মানি ও ইউএনের মধ্যে যুদ্ধ প্রায় শেষই হয়ে গেছিল। জার্মানির নেতা হিটলার যে কোনোভাবে এই যুদ্ধে ইউএনকে হারাতে চাইছিল, আর এই কারণেই হিটলার তার সেনা ও গ্রিগরি রাসপুটিন নামে এক কালো জাদুকরকে স্কটল্যান্ডের এক উপকূলে পাঠিয়ে দেয়। এখানে তার আরও দুই সাথী কার্ল ও ইলসা হাউফস্টেনকেও দেখা যায়। আসলে তারা 5 বছর কঠিন পরিশ্রম করার পর এমন এক ডিভাইসের আবিষ্কার করেছে যার সাহায্যে তারা একটি পোর্টাল ওপেন করবে, এবং ওই পোর্টালের সাহায্যে তারা অগ্রজাহাজকে পুনরায় ক্রিস্টাল কারাগার থেকে মুক্ত করে পৃথিবীতে আনবে, এবং তার সাহায্যে তারা হিটলারের এমন এক সেনা গঠন করবে যাদের সামনে কোনো দেশই টিকতে পারবে না। তারা তাদের পরিকল্পনা মতো ওই ডিভাইসের সাহায্যে পোর্টালটি ওপেন করে ফেলে, কিন্তু তখনই এক তরুণ প্রফেসর ব্রুম একদল আমেরিকান সেনাকে নিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। তাদের মধ্যে ভয়ানক যুদ্ধ শুরু হয়ে যায়। এই যুদ্ধ চলাকালীন ব্রুম দেখে পোর্টালটি অনেকক্ষণ ধরেই খোলা রয়েছে, তাই তিনি ওই পোর্টালের দিকে গ্রেনেড ছুড়ে দেয়, যার ফলে সেখানে বিস্ফোরণ হয়ে পোর্টালটি বন্ধ হতে থাকে। পোর্টালটি বন্ধ হওয়ার সাথে সাথেই গ্রিগরিও মারা যায়। এটা দেখে তার দুই সাথী কার্ল ও ইলসা সেখান থেকে পালিয়ে যায়। এরপর প্রফেসর বলেন পোর্টালটি অনেকক্ষণ ধরেই খোলা ছিল, হয়তো কেউ ওই পোর্টালের ওই পার থেকে এই পারে অবশ্যই এসেছে। এই বলে যখন তারা চারিদিকটিকে ভালোভাবে পর্যবেক্ষণ করে, তখন তারা সেখানে এক অদ্ভুত লাল রঙের রহস্যময় দানবের মতো ছোট্ট বাচ্চাকে দেখতে পায়। তার ডান হাতটি অদ্ভুতভাবে তার শরীরের থেকে অনেকটাই বড় ছিল। এরপর প্রফেসর ওই বাচ্চাটিকে একটি চকলেট দিয়ে তার কোলে তুলে নেয়। আসলে এই বাচ্চাটি ওই পোর্টালের ওই পারে দুনিয়া থেকে এই পারে চলে এসেছিল। এরপর তারা সকলেই ওই বাচ্চাটির নাম দেয় হেলবয়। এইভাবে 60 বছর কেটে যায়। একদিন বরফের মাঝ বরাবর এক পবিত্র স্থানে গ্রিগরির ওই দুইজন সাথী একজন ব্যক্তিকে সেখানে নিয়ে গিয়ে মেরে ফেলে। তার রক্তের ধারা একটি গোল চিহ্নের মাঝ বরাবর গিয়ে জমা হয়। তারপর দেখা যায় গ্রিগরি যে 60 বছর আগেই মারা গেছিল, সে রহস্যজনকভাবে আবারও জীবিত হয়ে গেছে। অন্যদিকে প্রফেসর ব্রুমকে দেখানো হয় তিনি এখন অনেকটাই বয়স্ক হয়ে গেছেন। তার শরীর এখন খুব একটা ভালো নয়। ডক্টরের কথা অনুযায়ী তিনি 2 মাসের বেশি আর বাঁচবেন না। তাই ডক্টর প্রফেসরকে হসপিটালেই রাখতে চায়, কিন্তু তিনি তার শেষ জীবনটা তার বাড়িতেই কাটাতে চায়, যেটা ছিল সরকারের এক গোপন রিসার্চ সেন্টার। নাম হলো ব্যুরো অব প্যারানর্মাল রিসার্চ অ্যান্ড ডিফেন্স। এই সংস্থার প্রধান উদ্দেশ্য হলো অদ্ভুত ঘটনা ও প্রাণীদের উপর গোপনে রিসার্চ করা। এরপর আমরা জন নামের FBI এজেন্টকে দেখি। তাকে প্রফেসর ব্রুম নিজে থেকেই অনেক এজেন্টদের মধ্যে থেকে বেছে নিয়েছিলেন, যাতে তার অবর্তমানে সেই সংস্থাটিকে ভালোভাবে পরিচালনা করতে পারে। প্রফেসর সর্বপ্রথম তাকে সেপিয়ান নামে এক জীবের সাথে পরিচয় করায়, যাকে তিনি একটি হসপিটালের বেসমেন্টে পেয়েছিলেন। তার মধ্যে অদ্ভুত রকমের ক্ষমতা ছিল। সে যে কোনো জীবিত প্রাণীর মস্তিষ্ক পড়তে পারত। এছাড়াও তার মধ্যে পাস্ট ও ফিউচার দেখার ক্ষমতা ছিল। সে একসাথে 4টি করে বই পড়তে পারত। এরপর প্রফেসর তাকে এজেন্ট ক্লের সাথে পরিচয় করায় এবং তাকে একটি বিশেষ রুমের মধ্যে নিয়ে যেতে বলেন। সে প্রফেসরের কথা মতো জনকে ওই রুমের মধ্যে নিয়ে যায়, যেখানে সে প্রথমবারের মতো হেলবয়কে দেখে। তাকে দেখে তো সে একেবারে অবাক হয়ে যায়, কারণ এর আগে সে শুধু তাকে কমিক বুকেই দেখেছে। হেলবয় এখন অনেকটাই বড় হয়ে গেছে এবং মানুষের চোখের আড়ালে থেকে সে সরকারকে নানান কাজে সাহায্য করে আসছে। যদিও বা সরকার জনসাধারণের কাছে মানতে নারাজ যে এই রকম লাল রঙের কোনো জীব তাদের মধ্যে রয়েছে। এবার প্রশ্ন হলো 60 বছর হয়ে যাওয়ার পরেও সে কিভাবে এখনো তরুণ রয়েছে। কারণ হলো যখন সাধারণ মানুষের বয়স 7 বছর হয়, তখন তার বয়স 1 বছর হয়। তার শরীর এতদিন ধরে এইভাবেই বেড়ে আসছে। এই কারণেই তার বয়স এখন মাত্র 20 থেকে 25 বছর হবে। হেলবয় জনকে দেখে তার পরিচয় সম্পর্কে জিজ্ঞাসা করে। তারা একে অপরের মধ্যে কথোপকথন করছিল। ঠিক তখনই এমার্জেন্সি সাইরেন বেজে ওঠে। এর মানে শহরের কোনো স্থানে অদ্ভুত কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি লক্ষ্য করা গেছে। এরপর তারা সকলেই সেই স্থানের উদ্দেশ্যে রওনা দেয়, যেটা ছিল শহরের এক ঐতিহাসিক মিউজিয়াম। সেখানে কিছু ক্রিয়েচার আচমকা ঢুকে সেখানকার সকল গার্ডেদের মেরে ফেলেছিল। হেলবয় এবং তার পুরো টিমকে মানুষের চোখের আড়ালে একটি নোংরা ফেলার গাড়িতে করে মিউজিয়ামের ভিতরে নিয়ে আসা হয়।
সর্বপ্রথম এপসেপিয়ান মিউজিয়ামের গেটে হাত রেখে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে তাদের সবাইকে জানিয়ে দেয় যে ওই ক্রিয়েচার এখনও মিউজিয়ামের মধ্যেই রয়েছে, যার ফলে হেলবয় সকলকে বাইরে অপেক্ষা করতে বলে একাই নির্ভয়ে তার বন্দুক নিয়ে মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে। বাইরে এপসেপিয়ান কিছু ঐতিহাসিক বই পড়ে ওই ক্রিয়েচার সম্পর্কে কিছু জানার চেষ্টা করে। ওদিকে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর যখন হেলবয় ক্রিয়েচারটিকে দেখে তখন সে আর দেরি না করে তাকে গুলি করে মেরে ফেলে। সে ভাবে হয়তো ক্রিয়েচারটি মারা গেছে, কিন্তু তখন অ্যাপসেপিয়ান ওই বই থেকে ক্রিয়েচার সম্পর্কে সকল তথ্য জানার পর হেলবয়কে জানায় ওই ক্রিয়েচারের মৃত্যুর পরেও জীবিত হওয়ার ক্ষমতা রয়েছে, আর যদি কোনোভাবেও তাকে মেরে ফেলা যায় তা সত্ত্বেও তার মৃতদেহ থেকে দুটি ক্রিয়েচারের জন্ম নেবে, এর মানে সে এখনো জীবিত রয়েছে। এই কথা শোনার সাথে সাথেই আচমকা ওই ক্রিয়েচার হেলবয়ের উপর আবারও আক্রমণ করে দেয়। সে তাকে মারার অনেক চেষ্টা করে, তা সত্ত্বেও ওই ক্রিয়েচার শহরের দিকে পালিয়ে যায়। হেলবয়ও তার পিছু করতে শুরু করে এবং অবশেষে এক ইলেকট্রিক ট্রেন টানেলে গিয়ে তাকে ইলেকট্রিক শক দিয়ে মেরে ফেলে। অন্যদিকে এব মিউজিয়ামের সকল জিনিসকে ছুঁয়ে এটা বুঝতে পারে যে সেখানে গ্রিগরি ও তার দুই সাথী এসেছিল এবং তারা ধ্বংসের দানব অগ্র জাহাজকে পৃথিবীতে আনতে চায়, যেভাবে তারা 60 বছর আগে চেষ্টা করেছিল। এছাড়াও এই ক্রিয়েচারগুলিকে গ্রিগরি এখানে পাঠিয়েছিল। এসব কথা শোনার পরে প্রফেসর অনেকটাই চিন্তায় পড়ে যায়, কারণ সে জানতো এই সকল কিছুর সাথে হেলবয় কোনো না কোনোভাবে যুক্ত ছিল। তিনি হেলবয়কে হারাতে চাইছিলেন না, কারণ তিনি হেলবয়কে তার সন্তানের মতো বড় করেছিলেন। এদিকে হেলবয়কে একটি মেন্টাল অ্যাসাইলামের সামনে দেখা যায়, যেখানে তার পুরনো বান্ধবী লিজ ছিল। লিজ প্রথমে এদের সাথেই থাকতো, তার মধ্যেও অলৌকিক কিছু ক্ষমতা ছিল। সে তার ক্ষমতার সাহায্যে আগুন উৎপন্ন করে সকল জিনিসকে জ্বালিয়ে পুড়িয়ে নষ্ট করে দিতে পারত, কিন্তু সেই ক্ষমতা যখনই অ্যাক্টিভ হতো তখনই সেটি তার কন্ট্রোলের বাইরে চলে যেত। আর এই কারণেই এর আগে তার জন্য অনেকেরই প্রাণ গেছিল। এই জন্যই তাকে বর্তমানে এই মেন্টাল অ্যাসাইলামে রাখা হয়েছে। হেলবয় চায় না সে এখানে থাকুক, সে যেন পুনরায় তার সাথে ফিরে যায়, কারণ সে মনে মনে তাকে ভালোবেসে ফেলেছিল। কিন্তু লিজ চায় না তার জন্য আবারও কোনো সাধারণ মানুষের প্রাণ যাক। তখনই সেখানে প্রফেসর ও জন এসে পৌঁছায়। তারা হেলবয়কে তাদের সাথে রিসার্চ সেন্টারে নিয়ে যায়। সেখানে গিয়ে এব যখন তার ট্রিটমেন্ট করে তখন সে তার হাতে বড় আঘাতের চিহ্ন দেখে। সেই আঘাতের ভিতরে এব কিছু ডিম পায়। এব জানায় এই ডিমগুলি ওই ক্রিয়েচারের। ওই ক্রিয়েচার যখনই কাউকে কামড়ায় তখনই সে সেখানে ডিম ছেড়ে যায়। সে আরও বলে এই ক্রিয়েচারগুলির কিছু কমজোরিও রয়েছে, এরা লাইট ও অত্যাধিক টেম্পারেচার সহ্য করতে পারে না। এই কথা শোনার পর হেলবয় বুঝতে পারে নিশ্চয়ই ওই আন্ডারগ্রাউন্ড টানেলে এই ক্রিয়েচারগুলি আরও ডিম পেরেছে, তাই তাদের এখন কাজ হলো সেখানে গিয়ে সেগুলিকে নষ্ট করা। অন্যদিকে ওই মেন্টাল অ্যাসাইলামে এক ভয়ানক দুর্ঘটনা ঘটে যায়। রাসপুটিন তার জাদুর ব্যবহার করে লিজের কাছেও পৌঁছে যায়। সে তার কালো জাদুর সাহায্যে লিজকে তার ছোটবেলায় ঘটে যাওয়া কিছু দুর্ঘটনার প্রতিচ্ছবি তার স্বপ্নের মাধ্যমে তার চোখের সামনে তুলে ধরে, যার ফলে তার পুরো শরীরে আগুন জ্বলে ওঠে এবং এই আগুন পুরো মেন্টাল অ্যাসাইলামকে নিমেষের মধ্যে ধ্বংস করে দেয়। এই খবর তৎক্ষণাৎ প্রফেসর ব্রুমের কাছে পৌঁছে যায়, তাই তারা এবার সিদ্ধান্ত নেয় তারা লিজকে তাদের কাছে নিয়ে আসবে। পরদিন হেলবয় এবং তার পুরো টিম ওই আন্ডারগ্রাউন্ড টানেলে পৌঁছে যায়। সেখানে পৌঁছে তারা চারিদিকে ওই ডিমগুলিকে খুঁজতে থাকে। যথারীতি এব ডিমগুলিকে পেয়েও যায়, কিন্তু দুর্ভাগ্যের বিষয় সেগুলিকে নষ্ট করার আগেই ওই ক্রিয়েচারগুলি আচমকা তাদের উপর আবারও আক্রমণ করে দেয়। ফলে সেখানে বেশ কিছু এজেন্টের মৃত্যু হয়ে যায়। তারা এবকেও ভালোভাবে আহত করে ফেলে। অন্যদিকে হেলবয় গ্রিগরির সেই সাথী কার্লকে দেখে তার পিছু করতে থাকে, কিন্তু কিছু দূর গিয়ে সে এক জায়গায় নিজে থেকেই মৃত্যুর ভান করে শুয়ে পড়ে। এদিকে জন লিজকে বুঝিয়ে সুঝিয়ে প্রফেসরের কাছে নিয়ে আসে। ততক্ষণে হেলবয়ও সেখানে চলে এসেছিল, যার ফলে সে লিজকে দেখে খুবই খুশি হয়, কারণ সে তাকে খুবই ভালোবাসতো, কিন্তু সেই কথা তাকে এখনো বলে উঠতে পারেনি। তাই সে তাকে কিছু চিঠি লেখার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই লিজ সেখানে এসে তাকে বলে সে এবং জন বাইরে যাচ্ছে কফি খাওয়ার জন্য। এই কথা শোনা মাত্রই সে খুবই রেগে যায়, কারণ তার মনে হতে থাকে হয়তো লিজ জনকে পছন্দ করে। তাই সে এবার চুপি চুপি তাদের পিছু করতে শুরু করে দেয়। ওদিকে রিসার্চ সেন্টারে প্রফেসর ব্রুম কার্লকে ভালোভাবে পর্যবেক্ষণ করে জানতে পারে কার্লের শরীরে এক ফোঁটাও রক্ত নেই। তার শরীরকে অনেকবারই সার্জারি করা হয়েছে এবং বর্তমানে তাকে কালো জাদুর সাহায্যে অন্য কেউ পরিচালনা করছে। এরপর প্রফেসর তার সম্পর্কে আরও কিছু জানার জন্য যখন নিচে আসে তখন কার্ল পুনরায় জীবিত হয়ে ওঠে এবং সে তার পোশাক পরে নিচে প্রফেসরের কাছে যায়। আসলে এই সকল কিছুই রাসপুটিনের পরিকল্পনা ছিল। সে যে কোনোভাবে হেলবয়কে তার সাথে যুক্ত করতে চাইছিল, যার কারণ হলো অগ্রু জাহাজকে পুনরায় জীবিত করা। আর এটা কিভাবে সম্ভব সেটা আপনারা মুভির শেষে জানতে পারবেন।
রাসপুটিন জাদুর সাহায্যে প্রফেসরের সামনে হাজির হয় এবং হেলবয়কে এত বছর ধরে নিজের ছেলের মতো বড় করার জন্য ধন্যবাদ জানায়। এটা শুনে প্রফেসর কিছুটা অবাক হয়। যখন তিনি এর কারণ সম্পর্কে রাসপুটিনকে জিজ্ঞাসা করে, তখন সে প্রফেসরের কপালে হাত রেখে তাকে এক ভয়ঙ্কর ভবিষ্যৎ দেখায়, যেখানে তিনি দেখেন হেলবয় এক দানবের রূপ নিয়ে পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছে। কিন্তু প্রফেসর এসব কিছুর উপর বিশ্বাসই করে না। তিনি রাসপুটিনকে জানায় হেলবয় কোনো দানব নয়, সে তার পুত্র, আর এতদিন সে তাকে এইভাবেই বড় করে এসেছে। তার শিক্ষা, তার ভালোবাসা কোনোদিনই বৃথা যাবে না। তার বিশ্বাস তার ছেলে কোনোদিনই এই খারাপ কাজে তাকে সাহায্য করবে না। এই সকল কিছু শোনার পর রাসপুটিনের অর্ডার অনুযায়ী কার্ল প্রফেসরের হত্যা করে দেয়। এই খবর হেলবয়ের কাছে পৌঁছাতেই সে ছুটে তার বাবার মৃতদেহের কাছে আসে। তার বাবাকে এইভাবে মৃত অবস্থায় দেখে সে একেবারে ভেঙে পড়ে, কারণ এই পৃথিবীতে তার সবথেকে কাছের মানুষ বলতে তার বাবাই ছিল, যিনি তাকে সবথেকে বেশি ভালোবাসত। সে তার বাবার মৃতদেহের কাছে রাশিয়ার এক রহস্যময় জায়গার ঠিকানা পায়, যেখানে বর্তমানে রাসপুটিন তার এই ভয়ঙ্কর প্ল্যানকে সফল করার জন্য পরিকল্পনা করছে। তাই এবার তারা সকলেই রাশিয়ার উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে হেলবয় এক মৃত শরীরকে জাদুর মাধ্যমে জীবিত করে ফেলে এবং তারই সাহায্যে রাসপুটিনের খোঁজে বেরিয়ে যায়। একটু পরে তারা তাদের সামনে একটি গোপন সুড়ঙ্গ দেখতে পায়, যেটা সরাসরি মাটির নিচে নেমে গেছিল, যার ফলে তারা সবাই তার ভিতরে প্রবেশ করে। সেখানে পদে পদে বিপদ ছিল, চারিদিকে ভয়ঙ্কর জাল বিছানো ছিল। এক সময় এসে তাদের টিম দুটো ভাগে ভাগ হয়ে যায়। যাই হোক, এবার হেলবয় তার সামনে কার্লকে দেখতে পায়। তাকে দেখে হেলবয়ের বাবার কথা মনে পড়ে যায়, যার ফলে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য রেগে গিয়ে কার্লের উপর আক্রমণ করে দেয় এবং তাকে নির্মমভাবে মেরে ফেলে। এদিকে জন ও লিজ এমন একটি জায়গায় পৌঁছে যায় যেখানে ওই ক্রিয়েচারগুলিকে তারা দেখতে পায়। তারা আরও দেখে ক্রিয়েচারগুলি সেখানে প্রচুর পরিমাণে ডিম পেড়ে রেখেছিল। ক্রিয়েচারগুলি জন ও লিজকে দেখে তাদের দিকে এগিয়ে আসে। ঠিক তখনই হেলবয় তাদের সাহায্য করার জন্য সেখানে পৌঁছে যায়, কিন্তু ক্রিয়েচারগুলির সংখ্যা এতটাই ছিল যে হেলবয়ও তাদের সাথে লড়াইয়ে পেরে উঠতে পারে না। এই দেখে লিজ হেলবয়কে বাঁচানোর জন্য জনকে তাকে সজোরে আঘাত করতে বলে, কারণ তার পাওয়ার কোনো আঘাতের পরেই অ্যাক্টিভ হতো। জন তার কথা মতো তাকে সজোরে আঘাত করে, যার ফলে দেখা যায় তার হাতে আগুন জ্বলে উঠেছে। সে জনকে পাথরের পিছনে লুকিয়ে পড়তে বলে। এরপর সে তার পাওয়ারের সাহায্যে ওই ক্রিয়েচারগুলি সহ সকল ডিম সেখানেই নষ্ট করে দেয়। তাদের ধ্বংস হওয়ার সাথে সাথেই লিজ ও হেলবয় অজ্ঞান হয়ে যায়। হেলবয়ের যখন জ্ঞান ফেরে, তখন সে নিজেকে একটি জায়গায় বাঁধা অবস্থায় পায়। তার সামনে সে লিজকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। অন্যদিকে রাসপুটিন পোর্টাল খোলার জন্য প্রস্তুতি করতে থাকে। রাসপুটিনের কথা শুনে আমরা এখানেই প্রথমবারের মতো জানতে পারি হেলবয়ের ওই ডান হাত, যেটা তার শরীরের থেকে অনেকটাই বড় ছিল, সেটা একটি চাবি, যার সাহায্যে অগ্রজাহাজকে পৃথিবীতে আনা যাবে। আর এর জন্যই হেলবয় ওই পোর্টাল দিয়ে পৃথিবীতে এসেছিল। রাসপুটিন তার পরিকল্পনা মতো হেলবয়কে পোর্টালটি ওপেন করতে বলে, কিন্তু সে সরাসরি তাকে মানা করে দেয়। আর এটা সে জানতো যে সহজে হেলবয় তার কথায় রাজি হবে না। এই কারণেই সে লিজকে মারার হুমকি দেয়। যথারীতি এরপর হেলবয় তার কথায় রাজি হয়ে যায় এবং তার ওই হাতের সাহায্যে পোর্টালটি ওপেন করে ফেলে। এই ভয়ানক দৃশ্য দেখে জন তৎক্ষণাৎ তাকে তার আসল পরিচয় সম্পর্কে জানায় এবং তার দিকে তার বাবার একটি লকেট ছুঁড়ে দেয়। এটা দেখে তার বাবার কথা তার মনে পড়ে যায়, যার ফলে সে বুঝতে পারে যেটা সে করতে চলেছে সেটা একদমই ভুল। আর এই কারণেই সে তার মাথায় গজিয়ে ওঠা শিং ভেঙে রাসপুটিনের পেটে আঘাত করে দেয়। কিন্তু অবাক করার বিষয়, রাসপুটিনের শরীরের ভিতর থেকে একটি অদ্ভুত ক্রিয়েচার জন্ম নেয়। সে নিমেষের মধ্যে এক বিশাল আকার রূপ নিয়ে নেয়। এটা দেখে হেলবয় জন ও লিজকে সেখান থেকে সুরক্ষিত বাইরে বার করে নিয়ে যায়। ঠিক তখনই ওই ক্রিয়েচার হেলবয়ের উপর আক্রমণ করে দেয়। সে এতটাই শক্তিশালী ছিল যে তাকে বাধা দেওয়াটা হেলবয়ের মুশকিল হয়ে পড়েছিল, যার ফলে সে একটি পরিকল্পনা করে। সে জনের কাছ থেকে একটি গ্রেনেড নিয়ে ইচ্ছা করেই ওই ক্রিয়েচারের পেটের ভিতরে ঢুকে পড়ে এবং সুযোগ বুঝে ওই গ্রেনেডটিকে ব্লাস্ট করিয়ে দেয়, যার ফলে সেই ক্রিয়েচার সেখানেই মারা যায়। এরপর হেলবয় লিজের কাছে যায়। সে তখনও অজ্ঞান ছিল। হেলবয় তার কানে কানে বলে, তুমি আমারই ছিলে, আমারই থাকবে। অবাক করার বিষয়, এই কথা শোনার পর লিজের জ্ঞান ফিরে আসে এবং এর সাথেই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। এই মুভিটি 3টি পার্টে বিভক্ত। এটি এই মুভির প্রথম পার্ট। যদি আপনাদের এই মুভির কাহিনী পছন্দ হয়ে থাকে আর যদি আপনারা এই মুভির আরও 2টি পার্টের এক্সপ্লেনেশন চান, তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। আপনারা যদি এইরকমই মুভি এক্সপ্লেন পছন্দ করে থাকেন, তাহলে জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।